প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি সারাদিনের সংবাদে প্রতিদিনের আয়োজন রাত 11টার শীর্ষ সংবাদে। সারা বিশ্বের গুরুত্বপূর্ণ সব সংবাদের শিরোনাম জেনে নিন শুরুতেই। ভারত অস্ত্রের লাইসেন্স দিচ্ছে বাংলাদেশের সীমান্ত ঘেঁষা আদিবাসীদের। কারাগারে থাকবেন আসামি, ডিজিটাল কোর্টে চলবে বিচার। ইরানের পরমাণু বিজ্ঞানীরা গোপনে রাশিয়ার ল্যাবে। নেতানিয়াহুর পরিকল্পনা 5 মাসে গাজা দখলের। প্রধান উপদেষ্টাকে সেনাকুর ভয় দেখিয়ে নিয়ন্ত্রণে রাখছেন উপদেষ্টারা, বললেন শরীফ ওসমান হাদি। 50% শুল্ক বাড়ছে, খেপেছে ভারত, কিছুতেই আপোষ করবে না। যুক্তরাষ্ট্রকে মোদির হুঁশিয়ারি। অন্যদিকে ট্রাম্পের শুল্ক নীতির কড়া বিরোধিতা রাশিয়ার, ভারতের পাশে থাকার বার্তা। ডিসেম্বরের প্রথমার্ধে সংসদ নির্বাচনের তফসিল জানালেন ইসি সানাওয়াল্লা। অন্যদিকে নির্বাচনের তফসিল ঘোষণা হলে দেশে আসবেন তারেক, বললেন হুমায়ুন কবির। যুদ্ধ বন্ধে পুতিনকে আলোচনার আহ্বান জেলেনস্কির। অন্যদিকে ইউক্রেন ইস্যুতে পুতিনের সাথে শিগগিরই দেখা করতে যাচ্ছেন ট্রাম্প। জাতিসংঘের মানবাধিকার অফিস স্থাপনে 244 শিক্ষকের উদ্যোগ। বিএনপি ক্ষমতায় গেলে কোরআন সুন্নাহ বিরোধী কোনো আইন করা হবে না, মন্তব্য সালাউদ্দিনের। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। ফ্যাশন ব্র্যান্ড মানে আর্ট। ভারত বাংলাদেশ সীমান্ত ঘেঁষা আসাম রাজ্যে মুসলিমদের মধ্যে উদ্বেগ ছড়িয়েছে রাজ্য সরকার আদিবাসী বাসিন্দাদের অস্ত্রের লাইসেন্স দেওয়ার সিদ্ধান্তে। কট্টর হিন্দুত্ববাদী মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বলেন, অসমীয়া জনগণ বাংলাদেশ সীমান্ত ও নিজেদের গ্রামেও হামলার হুমকিতে আছেন। বুধবার তিনি এক ওয়েবসাইট চালুর ঘোষণা দেন, যাতে সংবেদনশীল এলাকায় থাকা আদিবাসীরা লাইসেন্সের জন্য আবেদন করতে পারেন। 3.1 কোটি জনসংখ্যার রাজ্যটি ধর্মীয় ও জাতিগতভাবে বিভক্ত, যেখানে 35% মুসলিম, বেশিরভাগই বাংলাভাষী। অস্ত্র নিয়ন্ত্রণে ভারতের কঠোর আইন থাকা সত্ত্বেও এই পদক্ষেপের তীব্র সমালোচনা করেছে বিরোধীরা। ভয়ঙ্কর সন্ত্রাসী, রাজনৈতিক আসামি ও চাঞ্চল্যকর মামলার আসামিদের নিরাপত্তার জন্য কারাগার থেকে ভার্চুয়ালি শুনানি হবে, এমন আদেশ দিয়েছেন ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মুস্তাফিজুর রহমান। এর জন্য আদালতের 28 নম্বর কক্ষ ডিজিটালাইজড করা হয়েছে। অতিরিক্ত পিপি শামসুদ্দোহা সুমন জানান, এখন থেকে ঝুঁকিপূর্ণ আসামিদের আর সশরীরে আদালতে আনা লাগবে না। এতে সময়, অর্থ ও নিরাপত্তা সবই সাশ্রয় হবে। কাশিমপুর ও কেরানীগঞ্জ কারাগার থেকে প্রতিদিন বিপুল সংখ্যক আসামি আনা নেওয়ায় ঝুঁকি ও জনক্ষোভের আশঙ্কা থাকে বলেও আদেশে উল্লেখ করা হয়। শিগগিরই এই পদ্ধতি চালু হবে। 2024 সালের অগস্টে ইরানের একটি প্রতিনিধি দল রাশিয়ায় দ্বৈত ব্যবহারের প্রযুক্তি উৎপাদনকারী প্রতিষ্ঠান পরিদর্শন করেন। ফিনান্সিয়াল টাইমসের গোপন সূত্রে জানা যায়, প্রতিনিধি দলে নিষিদ্ধ সামরিক গবেষণা ইউনিটের সাথে যুক্ত পরমাণু বিজ্ঞানী ছিলেন। দলটির নেতৃত্বে ছিলেন 43 বছর বয়সী পারমাণবিক পদার্থবিদ আলী কালভান্দো, যিনি কূটনৈতিক পাসপোর্টে মস্কো যান। যদিও তারা বেসরকারি পরামর্শদাতা সংস্থার প্রতিনিধিত্বের দাবি করেন, পশ্চিমা কর্মকর্তারা জানান, দলে একজন সামরিক কাউন্টার ইন্টেলিজেন্স অফিসার ও ইরানের প্রতিরক্ষা উদ্ভাবন ও গবেষণা সংস্থা এসপিএনডি সদস্যরা ছিলেন। গাজা উপত্যকা পুরোপুরি দখলের পরিকল্পনা ইসরায়েলের নিরাপত্তা মন্ত্রিসভার অনুমোদনে উপস্থাপন করা হচ্ছে। প্রধানমন্ত্রী নেতানিয়াহুর অনুমোদিত এ পরিকল্পনার লক্ষ্য গাজাকে হামাস মুক্ত করা। জেরুজালেম পোস্ট জানায়, 5 মাস ব্যাপী অভিযানে আইডিএফের 5টি ডিভিশন অংশ নেবে। পুরো গাজা দখল ও হামাসকে নিশ্চিহ্ন করাই এই পদক্ষেপের উদ্দেশ্য। পরিকল্পনার অংশ হিসেবে প্রায় 10 লাখ ফিলিস্তিনকে অন্যত্র সরিয়ে নেওয়া হতে পারে। বিশ্লেষকরা বলছেন, এ অভিযান ভয়াবহ মানবিক সংকট ডেকে আনতে পারে। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ছাড়া অন্য কোনো উপদেষ্টাকে জনগণ মনে করে না বলে মন্তব্য করেছেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি। তিনি বলেন, উপদেষ্টারা সেনা অভ্যুত্থানে ভয় দেখিয়ে ডক্টর ইউনূসকে নিয়ন্ত্রণে রাখছেন এবং অনেকে রাজনৈতিক দলের সঙ্গে আতাত করে নিজেদের স্বার্থে কাজ করছেন। বৃহস্পতিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে এক সংবাদ সম্মেলনে হাদি দ্রুত তত্ত্বাবধায়ক সরকার গঠন ও উপদেষ্টা পরিষদে পরিবর্তনের আহ্বান জানান।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাশিয়ার তেল কেনায় ভারতের উপর অতিরিক্ত 25% শুল্ক আরোপ করেছেন, যার ফলে ভারতীয় পণ্যের উপর মোট শুল্ক দাঁড়ালো 50%। এর সিদ্ধান্তের বিরুদ্ধে ভারত ও রাশিয়া কঠোর অবস্থান নিয়েছে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানিয়েছেন, কৃষকদের স্বার্থে তিনি কখনো আপোস করবেন না, যদিও এজন্য ব্যক্তিগতভাবে বড় মূল্য দিতে হবে। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় যুক্তরাষ্ট্রের শুল্ক নীতিকে অন্যায্য বলে বিবৃতিতে নিন্দা জানিয়েছে। এদিকে রাশিয়া জানিয়েছে, সার্বভৌম দেশ হিসেবে ভারতের বাণিজ্য সঙ্গী নির্বাচন স্বাধীনতার অধিকার রয়েছে এবং ট্রাম্প বিভিন্ন দেশকে হুমকি দিয়ে রাশিয়ার সঙ্গে বাণিজ্য বন্ধ করানোর চেষ্টা করছেন। নতুন শুল্ক আগামী 27 অগস্ট থেকে কার্যকর হবে। আগামী ডিসেম্বরের প্রথমার্ধে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করবে নির্বাচন কমিশন। ইসির প্রাথমিক সিদ্ধান্ত অনুযায়ী 31 অক্টোবরের মধ্যে ভোটারদের ভোট দেওয়ার সুযোগ থাকবে এবং প্রবাসী ভোটারদের জন্য পোস্টাল ব্যালট ব্যবস্থা চালু হবে। প্রার্থীদের প্রতীক সহ ব্যালট পেপার প্রবাসীদের কাছে পাঠানো হবে। নির্বাচন কমিশনার আবুল ফজল মাহমুদ সানাউল্লাহ এই তথ্য জানিয়েছেন। একই সময়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশের নিরাপত্তাজনিত কারণে দেরিতে ফিরলেও নির্বাচনের তফসিল ঘোষণা হতেই দেশে ফিরবেন এবং প্রার্থী হবেন বলে তার পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবির জানিয়েছেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ মস্কোতে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক করেছেন, যেটিকে ট্রাম্প অত্যন্ত ফলপ্রসূ বলেছেন। এরপরই ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি যুদ্ধ বন্ধে পুতিনকে সরাসরি বৈঠকের আহ্বান জানান। জেলেনস্কি জানান, ট্রাম্পের সঙ্গে ফোনালাপে ট্রাম্প বলেছেন তিনি খুব শিগগিরই পুতিনের সঙ্গে বৈঠক করবেন। ওই ফোনালাপে ইউরোপীয় নেতারাও যুক্ত ছিলেন। মার্কিন আলটিমেটাম শেষ হওয়ার প্রাক্কালে আগামী সপ্তাহে ট্রাম্প পুতিন বৈঠকের সম্ভাবনা রয়েছে বলে জানায় ক্রেমলিন। ট্রাম্পও জানিয়েছেন, যুদ্ধ অবসানে রাশিয়া ও ইউক্রেনের প্রেসিডেন্টদের সঙ্গে সরাসরি বৈঠকের ভালো সম্ভাবনা রয়েছে। একই সময় রাশিয়া থেকে তেল কেনা দেশগুলোর উপর অতিরিক্ত শুল্ক হুমকিতে বৈশ্বিক উত্তেজনা বাড়ছে। ঢাকায় জাতিসংঘের মানবাধিকার হাইকমিশনের কার্যালয় স্থাপনের ঘোষণায় 244 জন বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজের শিক্ষক উদ্বেগ প্রকাশ করে বৃহস্পতিবার বিবৃতি দিয়েছেন। তারা বলেন, এই সিদ্ধান্ত দেশের সার্বভৌমত্ব, শিক্ষা, সংস্কৃতি, ধর্মীয় মূল্যবোধ ও ভবিষ্যৎ প্রজন্মের মানুষ গঠনে নেতিবাচক প্রভাব ফেলতে পারে। যদিও মানবাধিকার গুরুত্বপূর্ণ, জাতিসংঘের মানবাধিকার ধারণা অনেক সময় আমাদের ধর্মীয় ও সামাজিক মূল্যবোধের সঙ্গে সাংঘর্ষিক। তারা আশঙ্কা প্রকাশ করেন, এ ধরনের অফিস পশ্চিমা এজেন্ডা যেমন এলজিবিটি, ইউনিফর্ম ফ্যামিলি কোড, গর্ভপাতের বৈধতা বাস্তবায়নে ব্যবহার হতে পারে, যা পাঠ্যক্রমে চাপিয়ে দিয়ে সমাজে বিভ্রান্তি ও সংকট তৈরি করতে পারে। বিএনপি ক্ষমতায় এলে ইসলাম, কোরআন সুন্নাহর বিপরীতে কোনো শরীয়ত বিরোধী আইন প্রণীত হবে না বলে জানিয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। বৃহস্পতিবার সন্ধ্যায় বিএনপির লিয়াজু কমিটির সঙ্গে বাংলাদেশ জমিয়াতুল মোদারেসিনের বৈঠক শেষে তিনি কথা বলেন। তিনি জানান, বিএনপি মাদ্রাসা শিক্ষার সম্প্রসারণ চায়, তবে মাদ্রাসাকে কোনো নির্দিষ্ট রাজনৈতিক অঙ্গনে পরিণত করতে চায় না। তারা বলেন, বিএনপির রাজনৈতিক, অরাজনৈতিক ও ইসলামপন্থী সব গোষ্ঠীর সঙ্গে আলোচনা করেছে। হেফাজতে নায়েব, হাটহাজারী মাদ্রাসা, শশিনার পীর, আলিয়া লাইনের নেতৃত্ব সহ সকলের সঙ্গে যোগাযোগ করেছে। লক্ষ্য হল সমস্ত জনগোষ্ঠীকে ঐক্যবদ্ধ করে বিভক্তিহীনভাবে দেশ পরিচালনা। দর্শক, এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। প্রতি মুহূর্তে দেশ বিদেশের গুরুত্বপূর্ণ সব সংবাদ জানতে ভিজিট করুন www.সারাদিনেরসংবাদ.com ও চোখ রাখুন সারাদিনের সংবাদের অফিসিয়াল ফেসবুক পেজে। Fashion brand Mani Art. Men's, ladies and kids wear. Art. Be smart.